আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চাই এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নিয়ে। সো কোশ্চেন হচ্ছে এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কারা বা এদেরকে আমরা কেন ইউজ করি, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট। সো সবার আগে আমরা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসের কথা একটু চিন্তা করি। মনে করি এটা একটা ব্লাড ভেসেল, ওকে। সো এখানে মনে করি আমাদের ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার আছে, এখানে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার আছে মনে করি, বা এন্ডোথেলিয়াল লেয়ার আছে সহজ কথা। এখন যদি এরকম হয় কোনো কারণে এখানে একটা কাট ইনজুরি হয়, এখান থেকে যদি ব্লিডিং হতে শুরু করে, সো হোয়াট উইল হ্যাপেন দেয়ার। এখানে আমরা দেখব প্রথমে কিছু প্লাটিলেট চলে আসবে। যখন প্লাটিলেটগুলো আসবে দেখা যাচ্ছে নর্মাল জায়গায় যে প্লাটিলেট সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, বাট যখন তারা এই পার্টিকুলার এই লোকেশন আসে তারা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এখানে অবশ্য অনেকগুলো ফ্যাক্টর রিজন আছে, এখানে সাব এন্ডোথেলিয়াল অনেক ফ্যাক্টরের সাথে এক্সপোজ হচ্ছে, কোলাজেন ফাইবারের সাথে এক্সপোজ হচ্ছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর অবশ্যই কাজ করে। বাট মূল কথা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড প্লাটিলেট প্রথমে অ্যাক্টিভেটেড হয়, এবং অ্যাক্টিভেটেড হওয়ার পর যেটা হয় একটা প্লাটিলেট আর একটা প্লাটির সাথে যুক্ত হতে থাকে, এবং যখন এইভাবে তারা যুক্ত হতে থাকে এখানে একটা প্লাটিলেট প্লাগ ফর্মেশন হয়, যেটা লেটার অন একটা থ্রম্বাস ফর্মেশন করে ফেলবে। এবং এই এত কিছু করার মূল উদ্দেশ্য হচ্ছে হিমোস্ট্যাসিস করা, তাই না? ব্লিডিংটাকে বন্ধ করবে, টিস্যুটা এখানে যেটা ড্যামেজ হচ্ছে সেটাকে আবার রিপেয়ার করবে, এন্ডোথেলিয়াল এই ড্যামেজটাকে রিপেয়ার করবে এবং পরে আবার নর্মাল জায়গায় চলে আসবে। মূল উদ্দেশ্য কিন্তু আসলে এটা। এত কিছু কেন বললাম? এবার একটা ডিজিজ কন্ডিশনের কথা বলি। সেটা হচ্ছে মনে করি কোনো একটা পার্সনের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস। সো অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলে আমরা দেখবো যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয়। সো এরকম জায়গায় আমাদের ব্লাড ভেসেলটা আসলে কেমন দেখায়? সো তখন ব্লাড ভেসেলটা অনেকটা এরকম দেখাবে। নর্মালি যদি ব্লাড ভেসেলটা এরকম হতো, এরকম থাকতো, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হইলে যেটা হবে সেটা হচ্ছে অনেকটা এরকম। সো তখন সো এখানে একটা বিশাল বড় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ আছে, আর এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। সো ব্লাড ভেসেলটা অনেকটা এরকম হবে, তাই তো? এখন যখন এখানে এরকম ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এরকম থাকে, যেমন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ থাকে, সাধারণত এই জায়গাগুলো খুবই দুর্বল থাকে এবং খুব হালকা একটু স্ট্রেস হলে বা একটু এদিক ওদিক হলে এগুলো খুব সহজে রাপচার হয়ে যায়। এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এই প্লাকের উপরে যে জায়গাটা আছে এখানে খুব সহজে তারা রাপচার হয়ে যায়, কারণ এই প্লাকটা আস্তে আস্তে আরও বড়ো হতে থাকে, হ্যাঁ, এবং এই জায়গাটা একটু মানে অ্যানাটমিক্যাল একটু উইক থাকে। সো একটু এদিক ওদিক হলে দেখা যাচ্ছে এই জায়গাটা এনি টাইম স্পন্টেনিয়াসভাবে রাপচার হয়ে যেতে পারে। যখন রাপচার হয়ে যায় আমাদের যে এন্ডোথেলিয়ামের নিচে থাকা কোলাজেন ফাইবারগুলা এক্সপোজড হয়ে যায়, আরও অনেক কিছু ফ্যাক্টর এক্সপোজড হয়ে গেলে দেখা যাচ্ছে প্লাটিলেটগুলো এখানে এসে অ্যাক্টিভেটেড হয়ে যায়। এবং যখন প্লাটিলেটগুলো এসে অ্যাক্টিভেটেড হয় তখন যেটা হয় এরা আরও অন্যান্য প্লাটিলেটের সাথে তখন অ্যাটাচড হয়ে প্লাটিলেট প্লাগ ফর্মেশন করে, এবং তখন এখানে আমি আস্তে আস্তে দেখবো একটা বিশাল বড় একটা থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে। জাস্ট একটা নর্মাল হিমোস্ট্যাসিস প্রসেসে যে ঘটনা হওয়ার কথা ছিল অলমোস্ট সিমিলার ঘটনা এখানে ঘটে, কিন্তু যখন এই ঘটনাটা ঘটে এটা একটা আর্টারির মধ্যে, আর্টারিটা এভাবে ব্লকেড হয়ে যায়, ব্লাড ক্যান নট পাস থ্রু দিস। সো এই কারণে এইটা যেই জায়গাতে যেই টিস্যুতে ব্লাড সাপ্লাই দিচ্ছিল সেখানে আমরা পরবর্তীতে প্রথমে ইসকেমিয়া পরে ইনফার্কশন হতে দেখি। সো পরে আমরা দেখবো যে এখান থেকে হয়তো বা ঠিক এই সেম মেকানিজমেই আমরা দেখি এমআই হয়ে যাচ্ছে, সেম মেকানিজমে আমরা দেখি ইসকেমিক স্ট্রোক হয়ে যাচ্ছে। সো এই ঘটনাগুলো কিন্তু এখান থেকেই ঘটে। সো দেখা যাচ্ছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এমআই বা স্ট্রোক বা এরকম অ্যাথেরোস্ক্লেরোটিক এই কন্ডিশন যেটা আমরা হচ্ছে এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি। এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কী করতে পারি? এই যে প্লাটিলেট প্লাগ ফর্মেশন হয় এটাকে আমাকে ঠেকাইতে হবে। এটা ঠেকানোর জন্য আমরা কী করতে পারি? এখানে আমাদের একটা মেকানিজম হতে পারে, একটা প্লাটিলেট যেটা ব্লাডে প্রথমে ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল সেটাকে অ্যাক্টিভ হওয়ার প্রসেসটাকে বাধা দিব। তাহলে এটা যে ইনঅ্যাক্টিভ ছিল সেখান থেকে যে এটা অ্যাক্টিভেটেড হয় এই প্রসেসটাকে বাধা দিতে পারি, অথবা একটা অ্যাক্টিভেটেড প্লাটিলেট আর একটা প্লাটিলেটের সাথে যে প্লাটিলেট প্লাগ ফর্মেশন করে সেই প্লাগ ফর্মেশনটাকেও আমি বাধা দিতে পারি।
সো আমরা আসলে দুইটা কাজই করার চেষ্টা করি, এক এক জায়গায় একরকম। সো এই যে প্লাটিলেট ইনঅ্যাক্টিভেটেড থেকে অ্যাক্টিভেটেড হচ্ছে, অর্থাৎ প্লাটিলেট অ্যাক্টিভেশন, সেই প্রসেসটাকে বাধা দেওয়ার জন্য আমরা এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করে থাকি। সো এডিপি রিসেপ্টরের কাহিনীটা কি, সেটা হচ্ছে আমাদের প্লাটিলেটের এখানে কিছু রিসেপ্টর আছে, মনে করি এটা হচ্ছে রিসেপ্টর। কি রিসেপ্টর? একটা রিসেপ্টরের নাম হচ্ছে P2Y1, একটা রিসেপ্টরের নাম হচ্ছে P2Y12। এই রিসেপ্টরের সাথে যুক্ত হয় এই রিসেপ্টরের সাথে যুক্ত হচ্ছে আমাদের এডিপি। এই রিসেপ্টরের সাথে আমাদের যুক্ত হয় অ্যাডিনোসিন ডাইফসফেট। যখন অ্যাডিনোসিন ডাইফসফেট P2Y1 P2Y12 এদের সাথে আসলে অ্যাটাচড হয়, তখনই আমরা দেখব অ্যাট দ্যাট মোমেন্ট প্লাটিলেট বিকামস অ্যাক্টিভেটেড। প্লাটিলেট বিকামস অ্যাক্টিভেটেড। সো আমরা যদি এরকম কিছু একটা করতে পারি যে এডিপি যে রিসেপ্টরে বাইন্ড করতেছিল P2Y12 বা P2Y1 বা P2Y12, যদি আমরা ব্লক করতে পারি, তাহলে আর এডিপি এদের সাথে অ্যাটাচড হয়ে অ্যাক্টিভেশনটা আর করতে পারবে না। এবং এইখানে অ্যাক্টিভেশন এখানে মূল রোল প্লে করে হচ্ছে এই এনজাইমটা, এই রিসেপ্টরটা। সো আমরা এই জন্য যেটা করি সেটা হচ্ছে P2Y12, এটা কার রিসেপ্টর? এডিপি। এটা হচ্ছে লিগ্যান্ড, এটা হলো লিগ্যান্ড যার রিসেপ্টর হলো P2Y12, এটা হলো রিসেপ্টর। সো আমরা যেটা করি এই রিসেপ্টরকে ব্লক করে দিব, আলাদা একটা এজেন্ট দিব, আলাদা একটা ড্রাগ দিব, যে ড্রাগের রিসেপ্টরকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে প্লাটিলেট অ্যাক্টিভেশনটা আর হয় না। সো এইখানে যেই ঔষধের মাধ্যমে এই রিসেপ্টরকে আমি ব্লক করে দিলাম সেটা হচ্ছে এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এবং এই এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্টটা বেসিক্যালি P2Y12 এইটার উপর কাজ করে। এটার উপর আমরা খুব বেশি ইফোর্ট দিই না, বিকজ এটার ইফেক্ট খুবই কম, এটার ইফেক্টটাই মূল। সো আমাদের এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এখানে আমরা যে ড্রাগগুলো আসলে ইউজ করতেছি, এটা অ্যাকচুয়ালি টু বি ভেরি স্পেসিফিক P2Y12 এই রিসেপ্টরকেই আসলে ব্লক করে, এই রিসেপ্টরকেই আসলে ইনহিবিট করে। তাহলে এই রিসেপ্টর ইনহিবিট করলে কি হলো? এডিপি এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারলো না, এইটার সাথে বাইন্ড করতে পারলো না। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো এটা যদি করতে না পারে, হোয়াট উইল বি দ্য নেট রেজাল্ট? প্লাটিলেট অ্যাক্টিভেশন হবে না। সো প্লাটিলেট অ্যাক্টিভেশন না হলে ওই প্লাটিলেট প্লাক ফর্মেশন সেটা আসলে বাধাগ্রস্ত হয়। সো আমাদের এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এইভাবে আসলে কাজ করে। সো কথা হচ্ছে কি কি ড্রাগ আছে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি এগুলা? ক্লোপিডোগ্রেল, আর একটা আমরা ইউজ করি টিকাগ্রেলর, আর একটা আমরা ইউজ করি প্রাসুগ্রেল। আরেকটা ড্রাগও আছে যেটা আমরা বাংলাদেশে খুব একটা ইউজ করি না, বাট এমআরসিপিতে কোশ্চেনে দু একবার নাম চলে আসে, সেটা হচ্ছে টাইক্লোপিডিন। সো এরা সবাই আসলে এডিপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। P2Y12 সেটাকে তারা আসলে ব্লক করে। সো আলটিমেটলি প্লাটিলেট অ্যাক্টিভেশনটা আসলে হবে না। সো এদের ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা ড্রাগ নিয়ে কিছু আলোচনা। সো প্রথম কথা হচ্ছে এদের মধ্যে বেস্ট এজেন্ট হচ্ছে টিকাগ্রেলর, উইদাউট এনি ডাউট দিস ইজ দ্য বেস্ট এজেন্ট। কিন্তু সমস্যা হলো টিকাগ্রেলরে ব্লিডিং টেন্ডেন্সিটা অনেক বেশি। সমস্যা হলো কি? এইটার জন্য ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি। সো দেখা যাচ্ছে আমাদের অনেক পেশেন্ট আছে যারা আগে থেকেই কোনো না কোনো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট পায়। অনেক পেশেন্ট আগে থেকে হয়তোবা কোনো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে, যেমন লো মলিকুলার হেপারিন হতে পারে, এপিক্সাবেন, রিভারক্সাবেন এইগুলা হইতে পারে, অথবা ওয়ারফারিন হইতে পারে। সো যারা আগে থেকে অ্যান্টিকোয়াগুলেন্ট পায় তাদের এমনি ব্লিডিং রিস্ক বেশি। আমি যদি তাকে ফার্দার টিকাগ্রেলর দিয়ে থাকি সেখানে ব্লিডিং রিস্ক আরও বেশি হয়ে যায়। সো হোয়াট উইল হ্যাপেন? তাহলে ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি হয়ে যেতে পারে। সো দিস মে কজ হিমোরেজ। সো এই জন্য যারা অ্যান্টিকোয়াগুলেন্ট আগে থেকে পায় তাদেরকে আমরা টিকাগ্রেলর দিই না, এটা হচ্ছে ফার্স্ট কথা। তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করি, হয়তোবা প্রাসুগ্রেল দিব অথবা ক্লোপিডোগ্রেল দিব। প্রাসুগ্রেলটা চুজ করা হয় অনেক ক্ষেত্রে, বাট অনেকের প্রাসুগ্রেলের প্রতি হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে, সেখানে আবার ক্লোপিডোগ্রেল চিন্তা করা হয়। সো এইটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে টিকাগ্রেলরের কারণে অনেক পেশেন্টের ক্ষেত্রে ডিজনিয়া হতে পারে। সো দেখা যাচ্ছে এটার জন্য ডিজনিয়া হয়।
সো যাদের আগে থেকেই অ্যাজমা আছে অথবা যাদের আগে থেকেই সিওপিডি আছে তাদেরকে যদি আমি টিকাগ্রেলর দিই তাদের ডিসনিয়া আরও বেশি বেড়ে যেতে পারে। সো এখানে অনেক কশিয়াসলি দিতে হয় বা পেশেন্টকে মনিটরিংয়ে রাখতে হয়, ঝামেলা সহজ কথা। সো এটা একটা ইস্যু। আচ্ছা, এখন ক্লোপিডোগ্রেলের ক্ষেত্রে কাহিনী কি? ক্লোপিডোগ্রেলের ক্ষেত্রে কাহিনী হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড রেসপন্স। এক একজনের ক্ষেত্রে এক এক রকম রেসপন্স। কারো ক্ষেত্রে ক্লোপিডোগ্রেল কাজ করে, কারো ক্ষেত্রে ক্লোপিডোগ্রেল কাজ করে না। এটা আসলে জেনেটিক পলিমরফিজমের কারণে অনেক পার্সনের উপর ক্লোপিডোগ্রেল কাজ করে, অনেক পার্সনের উপর ক্লোপিডোগ্রেল কাজ করে না। সো এটা ব্যাপারটা অনেকটা এরকম যে ক্লোপিডোগ্রেল কারোর উপর কাজ করবে নাকি করবে না, পারলে আগে জেনেটিক টেস্টিং করে দেখা যেতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, বিভিন্ন অনেক জায়গায় আসলে চেক করেও দেখা হয়। সো ক্লোপিডোগ্রেলের ক্ষেত্রে এই জন্য আসলে এফিকেসি সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না, কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে ইফেক্টিভ, কারো ক্ষেত্রে ইফেক্টিভ না। সো ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়ালভাবে এটার এফিকেসি আসলে ভ্যারি করে। দিস ইজ এ গ্রেট প্রবলেম। ক্লোপিডোগ্রেলে আমাদের আরেকটা প্রবলেম আছে, সেটা কি? এখানে একটা ড্রাগ ইন্টারাকশন হয় কাদের সাথে? ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল। এই যে দুইটা প্রোটন পাম্প ইনহিবিটরের নাম বললাম, যদি এমন হয় এই ড্রাগগুলা একটা পেশেন্টকে দিই যে আগে থেকেই ক্লোপিডোগ্রেল পাচ্ছে বা ক্লোপিডোগ্রেল পেয়ে থাকে, তখন দেখা যায় ক্লোপিডোগ্রেলের এফিকেসি কমে যায়। ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনের কারণে ক্লোপিডোগ্রেলের এফিকেসি আসলে কমে যায়। সো যাকে ক্লোপিডোগ্রেল দেওয়া হয় তাকে ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল দেওয়ার কোনো সুযোগ নেই। তাকে হয়তো আমি ডেক্সল্যান্সোপ্রাজল দিতে পারি, প্যান্টোপ্রাজল দিতে পারি, র্যাবিপ্রাজল দিতে পারি, বাট নট ওমিপ্রাজল নর ইসোমিপ্রাজল। এগুলো আসলে এটা থাকলে দেওয়া যাবে না, বিকজ ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন হয়, এগুলোর এফিকেসি আসলে ফল করে। সো এই প্রবলেমগুলো আমরা আসলে ফেস করি। এখন কথা হচ্ছে আমরা এই এজেন্টগুলো আসলে কোন কোন কন্ডিশনে ইউজ করি। দেখা যাচ্ছে আমরা কোনো পেশেন্টের এমআই হয়েছে, এমআই হইলে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের সিস্টেম হচ্ছে এই পেশেন্ট লাইফ লং অ্যাসপিরিন পাবে, এই পেশেন্ট লাইফ লং অ্যাসপিরিন পাবে এবং সেই সাথে ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম 1 বছর অ্যাসপিরিনের সাথে সাথে সে একটা সেকেন্ড অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট পাবে, যেই সেকেন্ড অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট হিসেবে ক্লোপিডোগ্রেল বা প্রাসোগ্রেল বা টিকাগ্রেলর এগুলোকে চুজ করে, এই দুটো যে কোনো একটা চুজ করা হয়। তাহলে এমআইতে আমি এটা দিচ্ছি, তাও প্রথম বছরের জন্য। এর পাশাপাশি স্ট্রোক, এখানে আমরা লাইফ লং আমরা আসলে ক্লোপিডোগ্রেল দিয়ে থাকি ফর সেকেন্ডারি প্রিভেনশন, বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এখানেও আমরা ক্লোপিডোগ্রেল দিয়ে থাকি। আবার কারো যদি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ থাকে সেখানেও আমরা ক্লোপিডোগ্রেল আসলে দিয়ে থাকি। সো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের ক্লোপিডোগ্রেলের ইউজের জায়গা। আচ্ছা, ক্লোপিডোগ্রেলের আলোচনা যখন হয়ে গেল, এর সাথে আমরা আসলে অ্যাসপিরিনের কথাও আলোচনা করে ফেলতে পারি। কার্ডিয়াক আলোচনা হচ্ছে যেহেতু, অ্যাসপিরিনের কার্ডিয়াক ইউজ। সো আমরা যে অ্যান্টিপ্লাটিলেট পারপাসের কথাটা বললাম, এখানে আমাদের একটা মেকানিজম আমি দেখালাম যে আমি প্লাটিলেটকে অ্যাক্টিভেট হইতে দিব না। আরেকটা মেকানিজম আমি কি দেখাইছি, সেটা হচ্ছে একটা প্লাটিলেট আরেকটা প্লাটিলেটের সাথে যুক্ত হয়ে যে প্লাটিলেট প্লাগ ফর্মেশন করতেছিল, সে প্লাগ ফর্মেশনকে আমি বাধাগ্রস্ত করব। এখন কথা হচ্ছে প্লাটিলেট প্লাগ ফর্মেশনের মেকানিজম কি? প্লাটিলেট প্লাগ ফর্মেশনের একটা মেকানিজম হচ্ছে, এটা একটা প্লাটিলেট, এটা একটা প্লাটিলেট, তারা যে একজনের সাথে যুক্ত হয়ে প্লাগ ফর্মেশন করে, এখানে একটা মেডিয়েটর কাজ করে, তার নাম হচ্ছে থ্রম্বক্সেন A2। থ্রম্বক্সেন A2, এটাকে সংক্ষেপে TXA2 এভাবেও লেখা হয়। সো থ্রম্বক্সেন A2 এটা একটা ভ্যাসোকনস্ট্রিক্টর, একই সাথে এটা প্লাটিলেট প্লাগ বা দুইটা প্লাটিলেট সঙ্গে অ্যাডহেয়ার করবে, এইখানে আসলে এটা রোল প্লে করে। সো আমি এইটাকে যদি ইনহিবিট করতে পারি, প্লাটিলেট প্লাগ ফর্মেশনটাও বাধাগ্রস্ত হবে। সো এই জন্য আমরা অ্যাসপিরিন ইউজ করি লো ডোজে। সো আমরা যেটা করতে পারি, অ্যাসপিরিন তো আসলে একটা NSAID, রাইট? এটা একটা NSAID, যার মূল মেকানিজম হচ্ছে এটা COX-1 এবং COX-2 দুইটা এনজাইমকে সে ইনহিবিট করবে, এবং যখন সে ইনহিবিট করবে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম থেকে আলটিমেটলি যে প্রসেসের মাধ্যমে আমরা দেখি থ্রম্বক্সেন A2 প্রোডাকশন হচ্ছিল, সেই প্রোডাকশনটা কমে আসবে। সো এই জন্য আমরা দেখব অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট পাচ্ছি। সো এইটা আসলে তখনই হবে যখন আমরা লো ডোজে অ্যাসপিরিনকে দিব। এখন আমাদের লো ডোজ অ্যাসপিরিনটা অ্যাকচুয়ালি কত? 75 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, এইভাবে আমরা দিই। বাট হ্যাঁ, এমআই পেশেন্টে আমরা একটা লোডিং ডোজ দিচ্ছি 300 মিলিগ্রাম, বা এরকম স্ট্রোকের পেশেন্টও কিছু জায়গায় দেওয়া হয়, বা ট্রানজিট ইসকেমিক অ্যাটাক। তো বেসিক্যালি
এমআই কথাটাই মাথায় রাখি, আমরা লো ডোজে 75 মিলিগ্রামই আসলে দিচ্ছি। সো দেখা যাচ্ছে যে লো ডোজে আমরা অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট আসলে পাই, এবং দিস ইজ হোয়াই উই ডু ইট। তাহলে এখানে আমরা যে এটা দিচ্ছি মূল রিজনটা হচ্ছে থ্রম্বোক্সিন A2, এটাকে প্রিভেন্ট করব, তাহলে আমার প্লাটিলেট প্লাগ ফর্মেশনটা হবে না, যেটা আমাদের অ্যান্টিপ্লাটিলেট রোলটাকে প্লে করবে। সো এখন কথা হচ্ছে আমরা এটাকে আসলে কোন জায়গায় দিই। দুইটা জায়গায় আসলে ইউজ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন অফ এমআই, প্রাইমারি প্রিভেনশন অফ এমআই। সো প্রাইমারি প্রিভেনশন অফ এমআইটা কি, যাদের ইসকেমিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস হয় তাদের সবাইকেই এমআইয়ের প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা অ্যাসপিরিন দিই, এবং মোটামুটি সে লাইফ লং অ্যাসপিরিন খাবে, এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কোনো পেশেন্টের যদি আসলে এমআই হয়ে যায় তাহলেও আমরা আসলে তাকে শুরু করব, লাইক একটা এমআই হয়ে গেছে এরপর সে লাইফ লং অ্যাসপিরিন খাবে। লাইক অনেক পেশেন্ট হয়তো আগে ডায়াগনোসিসই হয় না ইসকেমিক হার্ট ডিজিজ, তার ফার্স্ট প্রেজেন্টেশন সে এমআই নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, আগে কোনো এরকম কোনো হিস্ট্রি সে দিতে পারছে না। সো এমআই তো একবার হয়ে গেল, এখন কি করব, এই বেচারা লাইফ লং অ্যাসপিরিন পাবে, এই বেচারা লাইফ লং অ্যাসপিরিন পাবে। সো অ্যাসপিরিন আমরা আসলে লো ডোজে যেটা দিই এই পারপাসে ইউজ করি। অ্যাসপিরিন আমরা কি হাই ডোজে ইউজ করতে পারি না পেইন কিলার হিসেবে? হ্যাঁ, আমরা ইউজ করতে পারি, বাট এখানে আমাদের কিছু কনসিডারেশন আছে। সেটা হচ্ছে যাদের বয়স 16 বছরের কম তাদেরকে আমরা অ্যাসপিরিন আসলে দিব না। কেন দিব না? বিকজ 16 বছরের নিচে যদি আমরা অ্যাসপিরিন দিই, এদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এক ধরনের রিয়াকশন আসলে হইতে দেখি। সো দিস থিং ক্রিয়েটস আ ভেরি মাচ প্রবলেম। সো যদি আমরা এমন হয় যে 16 বছরের নিচে কোনো পেশেন্টকে অ্যাসপিরিন দিয়ে আমরা রেই সিনড্রোম ডেভেলপ করতে দেখি। সো রেই সিনড্রোম ডেভেলপ করে, বিশেষ করে দেখা যাচ্ছে যে দ্যাটস আ প্রবলেম, লাইক ইনফ্লুয়েঞ্জা লাইক ইনলেস অ্যাসপিরিন দিছি পরে রেই সিনড্রোম ডেভেলপ করে গেল। সো এগুলো প্রবলেম, এই জন্য 16 বছরের নিচে চিলড্রেনে আমরা আসলে এনএসআইডি দিই না, সরি অ্যাসপিরিন আমরা আসলে দিই না। কিন্তু একটা জায়গায় 16 বছরের কম হলেও অ্যাসপিরিন আমরা দিব, সেটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ। সেটা হলো কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজটা আসলে কী জিনিস? এটা আসলে এক ধরনের ভাস্কুলাইটিস, এটা এক ধরনের ভাস্কুলাইটিস, মিডিয়াম সাইজড ভেসেলগুলাই বেশি ইনভলভড হয়। সো ভাস্কুলাইটিসের এখানে সাধারণত দেখা যাচ্ছে যাদের বয়স 5 বছরের কম তাদের ক্ষেত্রে এটা বেশি হইতে দেখা যায়, এবং এখানে পেশেন্টের সারা গায়ে র্যাশ ফর্মেশন হয়। আমরা দেখবো যে পুরা গা ভর্তি এরকম র্যাশ। আমি একটু ছবি দেখাই, ছবি দেখালে বুঝতে সুবিধা হবে হয়তো বা। সো আমরা একটু কাওয়াসাকি ডিজিজ দেখি। সো এই যে এখানে ছবিগুলো দেখি, বাচ্চাটা সারা গায়ে র্যাশ, সারা গায়ে, যে ঠোঁটে, মুখে, চোখে, পিঠে, এই যে এই ছবিটা দেখি, সব জায়গায় তার র্যাশ ফর্মেশন হয়ে বসে আছে। সো এটা আবার কি দেখায়, ছবি কই গেল? আচ্ছা, ছবি আসতেছে না, ডোন্ট ওয়ারি। বাট বেসিক্যালি আমরা এখান থেকে যতটুকু যা দেখতে পারি, সো দেখা যাচ্ছে যে তার স্কিন, মিউকাস মেমব্রেন সব জায়গায় এরকম ভাস্কুলাইটিক র্যাশ আমরা দেখতে পাচ্ছি। সো দিস হ্যাপেন্স। সো কাওয়াসাকি ডিজিজ, সেইখানে আমরা অ্যাসপিরিন দিব বিকজ রিস্ক বেনিফিট রেশিও দেখলে বেনিফিট এখানে বেশি, বাট আদারওয়াইজ 16 বছরের নিচে আমরা আসলে অ্যাসপিরিন দিব না। আর পেইন কিলার হিসেবে অ্যাসপিরিন হাই ডোজে দিতে হয়, সাধারণত 600 মিলিগ্রাম ট্যাবলেট ইউজ করা হয় ইউজুয়ালি। মোট কথা হচ্ছে হাই ডোজে দিতে হয়, আর লো ডোজে আমরা কার্ডিয়াক রিজনে আমরা আসলে দিয়ে থাকি। সো এই হচ্ছে মোটামুটি অ্যাসপিরিনের আলোচনা। সো এই ছিল আমাদের আজকের ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।